এটা এত প্রাসঙ্গিক প্রশ্নটা যে ডাক্তারবাবু কী খাবো কী খাবো না, আজ সবই যদি বন্ধ করে দেন তাহলে খাবোটা কি? এই কী খাবো নার লড়াইটা পেশেন্টের সব সময় থাকে। পেশেন্ট হয়তো একটা জিনিস খাচ্ছে, তার বাড়ির লোকেরা বলছে না না উনি এটা বেশি খান, তিনি প্রচণ্ড প্রতিবাদ করছেন, না না ডাক্তারবাবু আমি মাত্র মাসে একটা রসগোল্লা খেয়েছি, তাই আমার বাড়ির লোকেরা ভীষণ তুলকালাম করছে। এবার কথা হচ্ছে যে আমি পেশেন্টদের বোঝাই, এবং তাতে আবার অনেক পেশেন্ট এসে পরে বলে ডাক্তারবাবু আপনি এত খেতে দিয়েছেন, এত তো আমি খেতে পারতাম না আগে, আমি তো এর চেয়ে কমই খেতাম, আপনি তো বেশি দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে আমার পেশেন্টদের যে ডায়েট যে চার্ট যেটাকে আমরা বলি, কাগজের ওপরে লেখা চার্টগুলোর কোনো ভ্যালু নেই, কারণ ওগুলো খুব বেশি আমরা তাকিয়ে দেখি না, ওগুলো ডাক্তারের চেম্বার থেকে বেরোনোর পরে ওটা বোধহয় ফেলেই দিই। ঠিক আছে, যেটা থাকে সেটা হচ্ছে যে ডাক্তারের সাথে যে আলোচনাটা হলো, যেটা মাথায় ঢুকলো সেটাই থাকলো। তো আমি পেশেন্টদের বোঝাই যে দেখুন ডায়াবেটিসের খাবার বলে তো কোনো খাবার আসে না প্যাকেটে করে কোনো জায়গা থেকে, আরে ডায়াবেটিক ডায়েট বলে কোনো ডায়েটও হয় না। তাহলে ডায়াবেটিসের পেশেন্টের ডায়েটটা কি? সেটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট খাবার, কারণ সেটা সবচেয়ে স্বাস্থ্যকর খাবার, সেটা যেন সবচেয়ে সুষম খাবার হয়। তাহলে যেটা সবচেয়ে সুষম খাবার, সবচেয়ে ভালো যার টেস্ট, সবচেয়ে ভালো যার কোয়ালিটি, সেটা সম্বন্ধে পেশেন্টদের বেশিরভাগ সময় খুব বেশি প্রশ্ন থাকে না যে কেন এটা খাবো না, কেন সেটা খাবো না, কারণ আমি তাদের অনেক কিছু অ্যালাউ করি, এবং যেটা আমার সমস্ত সহকর্মী অ্যালাউ করেন। তাহলে পরে আমরা কি বলি যে দেখবেন যে কোনো কিছু যেন একটু বাড়াবাড়ি না হয়ে যায়, আবার যেন সব কিছু ফেলে দেওয়ারও দরকার নেই, মাঝখানে থাকলে পরে বেশি দিন এগোতে পারবো। আমি আমার মায়ের কথাটা আমার পেশেন্টদের বোঝাই যে বেশি খাবেন তো কম খান। মা শিখেছিলেন হয়তো রামকৃষ্ণদেবের কাছ থেকে শুনে, ঠিক আছে, আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে শুনে। তো আমি আমার পেশেন্টদের এটাই বলি যে বেশি খাবেন তো কম খান, যদি কম খান আপনি বহু বছর খেতে পারবেন, আর কি খাচ্ছেন তাই নিয়ে আমার একেবারে মাথা ব্যথা নেই। চিনি সব কিছুতেই আছে, আমরা যেগুলো বড় বড় খাবার যেগুলো খাই, আমাদের যে প্রধান খাবার যেগুলোকে আমরা বলি, অর্থাৎ ভাত, রুটি, চিড়ে, মুড়ি, আলু, তরকারি ইত্যাদি ইত্যাদি, সবেতেই তো চিনি আছে। আমরা যেটা আলুটা খাচ্ছি, আলুটা তো আর আমার পেটের মধ্যে যাওয়ার পরে আলু হয়ে রক্তে মিশছে না, বা রসগোল্লাটা রসগোল্লা হয়ে রক্তে মিশছে না, ওগুলোতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে খাবারের যে বড় তিনটি উপাদান, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট বা স্নেহ জাতীয় খাবার যেটা আছে, এগুলো তো প্রোটিন ফ্যাটগুলো তো ভেঙে ভেঙে টুকরো 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 হতে হতে ওদের যে সবচেয়ে ছোটো কণা সেই কণাতে তৈরি হচ্ছে। সেরকমই কার্বোহাইড্রেটটা ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হয়ে তবে রক্তে মিশছে। অর্থাৎ আমি ভাতই খাই, মুড়ি খাই, চিড়েই খাই, যাই খাই না কেন, ল্যাংড়া আমি খাই না কেন, আমার গ্লুকোজ হিসেবে রক্তে মিশছে। ঠিক আছে, এই গ্লুকোজ কতটা রক্তে কত তাড়াতাড়ি মিশবে সেইটা হ্যান্ডেল করতে যদি আমার শরীর না পারে, তখন আমাদের সেখানে একটুখানি বদল আনতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি তাতে যদি ছিবড়ে জাতীয় যদি জিনিস বেশি থাকে, তাহলে পরে এই যে শর্করা ভেঙে যে গ্লুকোজ তৈরি হয়ে যে ঢুকে গেল রক্তের মধ্যে আমার খাবারের নল থেকে, এটা ডিলেড হলো, একটু ধীরে ধীরে হলো। আর ধীরে ধীরে হলে কী হলো, খাবারটা এগিয়ে গেল, তখন আর আমার শরীর সেখান থেকে গ্লুকোজটাকে টেনে নিচ্ছে না। আমাদের খাবারের ছোট নলের মধ্যেই তো আমাদের গ্লুকোজটা হজম হয়ে রক্তে মেশে, সেখান থেকে যদি একটু এগিয়ে গেল তখন কিন্তু আর অতটা অ্যাবজর্পশন হচ্ছে না। অর্থাৎ যে বৃহদন্ত্র যেটাকে আমরা বলি, সেখানে পৌঁছে গেলে কিন্তু আর গ্লুকোজ কিছু অ্যাবজর্পশন হবে না, ওখানে কেবলমাত্র জল টেনে নেওয়ার ক্ষমতা আছে। ওই জন্য আমরা যে সমস্ত খাবারগুলোতে ছিবড়ে আছে সেগুলো বেশি করে খেতে বলি, এতে কী হয়, গ্লুকোজটা পুরোটা অ্যাবজর্ব হওয়ার আগে ভাঙার আগে খানিকটা এগিয়ে চলে যাচ্ছে, আর সেখান থেকে অ্যাবজর্ব হচ্ছে না। ওই জন্যই আমরা বলি যে ময়দার চাইতে আটা ভালো, ভাতের চাইতে রুটি ভালো, আলুর চাইতে রাঙা আলু ভালো, কারণ এগুলোতে ছিবড়ে আছে, এগুলো আমাদের অতটা চিনি রক্তে মিশতে দেয় না। কিন্তু চিনি দরকার, চিনি মানে গ্লুকোজ দরকার। ওই জন্য আমরা বলি যে সুষম খাবারে মোটামুটি 50% যদি গ্লুকোজ থাকে তাহলে আমরা বলবো ঠিকই আছে, বেশি নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি খাবারের যে বিভিন্ন রকম এগুলো হয়েছে, যে রিসার্চগুলো হয়েছে, যে আমাদের মোটামুটি 60 থেকে 70% আমাদের যে খাবারটা খাই সেটা গ্লুকোজ থেকে আসছে, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে আসছে। গ্লুকোজ থেকে ঠিক আসছে না, কার্বোহাইড্রেট থেকে আসছে। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রোটিন বা
ফ্যাট ঘাটতি পড়ে, কার্বোহাইড্রেটটা বেশি হয়, ওই জন্য খাবারের পরে সুগার সামলাতে আমাদের বেশ অসুবিধা হয়ে যায়। আরেকটা জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে যে একেবারে বেশি না খেয়ে, আমি যাই খাচ্ছি কেন আমার তো একটু গ্লুকোজ রক্তে বাড়ছে, আমি ধরে নিচ্ছি যে আমার ডায়াবেটিস আছে এবং আমি একটু করে খাচ্ছি, বারে বারে যদি আমি খাই, অল্প অল্প করে খাই, তাহলে পরে এই যে রক্তের যে চিনির ঢেউটা উঠছে সেটা ছোট ছোট ঢেউ ওঠে, সেটাকে সামলানো আমার যে খানিকটা কম কাজ করা প্যানক্রিয়াসের পক্ষে সম্ভব হয়, অথবা যে ট্যাবলেটগুলো দিচ্ছি আমি বা যে ইনসুলিন দিচ্ছি সেটা হয়তো সামলাতে পারে। কিন্তু যদি আমি একসাথে বেশি বেশি খাই তাহলে পরে খাওয়ার পরে সুগারটা অনেকটা বেড়ে যায়, তাহলে পরে সেটাকে সামলাতে পারে না, আমার অতটা ইনসুলিন তৈরি হচ্ছে না শরীর থেকে, তো ন্যাচারালি সুগারটা খাবার পরে বেড়ে যাচ্ছে আরও অনেক বেশি। তো এগুলো হচ্ছে আমাদের ডায়াবেটিস রুগীর যখন আমরা চিকিৎসা করি, যে কেন যে খাবারটাকে আমরা বারে বারে অল্প অল্প করে খেতে বলি, কেন সব খাবারই খেতে বলি কিন্তু যেন পরিমাণটা কম রাখতে বলি, এবং যে সমস্ত খাবারের মধ্যে গ্লুকোজ তাড়াতাড়ি অ্যাবজর্ব করার যে প্রবণতা আছে, যেগুলো আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড আমরা বলি, অর্থাৎ আপেলের চাইতে তরমুজটা এমনিতে একটু কম মিষ্টি হতে পারে, কিন্তু তরমুজ খেলে পরে সুগারটা অনেক বেশি তাড়াতাড়ি রক্তে মেশে, কারণ তরমুজের মধ্যে ফাইবার নেই বলে। তরমুজটা লালচে জলের মতো হয়ে যায় যদি আমি একটু চিবিয়ে দিই, তো অ্যাপেলে ছিবড়ে শুদ্ধ খেলে পরে অত তাড়াতাড়ি আমরা গ্লুকোজটা রক্তে মিশছে না।